আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে বাসস্থান তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি এই উদ্যোগের সহায়তার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংসদে একথা জানান মন্ত্রী। বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সম্প্রতি পাহাড় ধসের কারণে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। এসব এলাকায় ইতোমধ্যে বিপুল সংখ্যক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রিতদের জন্য সুপেয় পানি, স্যানিটেশন, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে যেন পাহাড় ধসে আর একটিও প্রাণহানি না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাহাড় ধসে যে প্রতি বছর এখানে মৃত্যু সংঘটিত হচ্ছে, যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজারের জমি রয়েছে। আপনারা যদি সংসদ সদস্যবৃন্দ ওখানে এই সচেতনামূলক কাজটা করে দেন, তাহলে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় আমরা তাদের আশ্রয় কেন্দ্র বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। সুতরাং আমি আশা করি মাননীয় সংসদ সদস্যবৃন্দ ওই অঞ্চলে যারা রয়েছেন তারা এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা প্রদান করেন, তাহলে ভবিষ্যতে যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু সংঘটিত না হয়। প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার। বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা বিশ্বের ৩য় স্থানে থাকার বিষয়টি গুরুত্বের সাথে নেয়ার আহ্বান জানান তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এবছরে বৃক্ষরোপণ অভিযান ও মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লড়াইয়ে বিশ্ব যখন লড়ছে, তেমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আগামীর জন্য বৃক্ষরোপণ হচ্ছে বিনিয়োগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। পৃথিবীর বসবাস অযোগ্য ৩য় শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৩য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। পাহাড় কাটা ও বন্য প্রাণী নিধন রোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এগিয়ে নিতে হবে উন্নয়নকে। সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। এদিন বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক ২০২৫ প্রদান এবং সামাজিক বনায়নের অংশীজনদের লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানের কোনো পোস্টার, ব্যানার কিংবা কোথাও প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়নি। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইনভেস্ট বাংলাদেশ আইন ২০৮-এ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাতে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। খসড়ায় এই আইনটি বিডা, বেজা ও পিপিএ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে প্রস্তাবিত কর্তৃপক্ষ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। সভায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন দেওয়া হচ্ছে। এছাড়া আমদানি নীতি আদেশ ২০২৬ থেকে ২০২৯-এ খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আমদানি নীতিতে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি তাদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের জন্য যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির সুযোগ আরো সহজ করা হচ্ছে।
বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ৫৪টি বিষয় পরিবর্তন করে আনা সংবিধানে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। জুলাই অভ্যুত্থানের পর সেই সংশোধনী চ্যালেঞ্জ করে সুজন সম্পাদক সহ কয়েকজন ব্যক্তি হাইকোর্টে রিট করলে পঞ্চদশ সংশোধনীর ৬টি বিধানকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্দলীয় তত্ত্বাবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও পুরো রায় পাওয়ার পর রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বদিউল আলম মজুমদার। বহু চড়াই উতরাই পার করে আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমরা উপনীত হয়েছি। আমরা পুরোপুরি যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তবে রায়কে ইতিবাচক মনে করছেন জামাতের আইনজীবী শিশির মনির। এই রায়ের ফলে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করেন তিনি। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলেই আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিস না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। আপিল বিভাগের রায়ের ফলে সংবিধানের মৌলিক ভিত্তি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, একই সাথে গণভোটের বিধানও পুনর্বহাল হলো। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফেরায় ভবিষ্যতে আর ফ্যাসিবাদ চিরস্থায়ী হতে পারবে না বলে অভিমত দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি। যে সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল, এটা আলট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। ক্ষমতায় এলে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, কিন্তু ৬ মাসেও একটি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেশব্যাপী জুলাই পদযাত্রা ফেনীর সোনাগাজীতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সিরাজগঞ্জে এক পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী জুলাই পদযাত্রায় ফেনীর সোনাগাজীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, সরকার বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। এ সময় তিনি মামলা ও বালু বাণিজ্য নিয়েও তীব্র সমালোচনা করেন। আওয়ামী লীগ দীর্ঘ সময় প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেত ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের সমালোচনা করেন। বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আপনি গণভোট ঘুরিয়ে আনলেন, অথচ যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। এখন ওই ভারতের গর্তে বসে থেকে ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে নতুন সাংসদকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। দুপুরে হাইকোর্টের রায়ের পর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনতে মালিক ও শ্রমিকদের আলটিমেটাম দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে এবং বাধ্যতামূলকভাবে টার্মিনালের ভেতর থেকে বাসে উঠতে হবে। শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেন তিনি। রাজধানী অভ্যন্তরে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলার জন্য আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করার কথাও জানানো হয়। তিনি জানান, রাজধানী গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সব ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন হবে উল্লেখ করে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাজেটে এসব নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সরকারের যেমন এই বড় একটি বাজেট বাস্তবায়নও যেমন একটা চ্যালেঞ্জ হবে, আমাদের সামনে নির্বাচনগুলো আসবে, এখানেও নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করে নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই 192টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। চলতি 2026-27 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 4.5% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে। এতে জিডিপি প্রবৃদ্ধির কারণ হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমার সম্ভাবনা, ব্যবসা পরিচালনার নিয়মকানুন সহজ করা, সুশাসনের উন্নতি, কর প্রশাসনের সংস্কার এবং প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা করা হচ্ছে। এদিকে চলতি অর্থ বছরে বাজেটে 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে বিএনপি সরকার, যা এডিবির পূর্বাভাসের চেয়ে 2% পয়েন্ট বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিলে সেসব কোম্পানিগুলোকে বাজারে তালিকা থেকে বাদ দেওয়া হবে, এমন কথা জানিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিআইআরসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেই ফ্লোর প্রাইস তুলে নেওয়া হচ্ছে। রাজধানী বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিইআরসির চেয়ারম্যান জানান, বাজারে কারসাজি রোধে শেয়ার হল্ট করার চূড়ান্ত ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বহুজাতিক ও শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে টানতে মাত্র 10% শেয়ার অফলোডের শর্তে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া হচ্ছে।
নিয়ন্ত্রণহীন টিকিট বিক্রি ও সিন্ডিকেটের কারণে পর্যটন খাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের নেতা SN মঞ্জু মোর্শেদ। বলেন, যা ব্যবসার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। সন্ধ্যায় পল্টনে একটি হোটেলে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটাবের নির্বাচনকে সামনে রেখে সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সাবেক নেতারা। জানান, দেশীয় পর্যটন শিল্পের বিকাশে অনলাইন ট্রাভেল এজেন্সি সুষ্ঠু নীতিমালা জরুরি। অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসা কার্যক্রম বন্ধেরও দাবি জানান বক্তারা। এ সময় আটাব 2026 থেকে 2028 দ্বিবার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটে প্যানেল ঘোষণা করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকায় শুরু হলো আসিয়ান খাবারের উৎসব। আসিয়ান উইকেন্ড থিম নাইট শিরোনামে এই উৎসবের আয়োজন করেছে হোটেল রেনেসা। হোটেলের অল ডে ডাইনিং রেস্টুরেন্ট বাহারে, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নানা খাবারের সমন্বয়ে সাজানো হয়েছে এক অনন্য মেনু। রাতে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুয়ং। রেনেসা ঢাকা গুলশান জেনারেল ম্যানেজার আল আমিন সহ আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। উৎসব চলবে আগামী 1 আগস্ট পর্যন্ত। জনপ্রতি ৩,৯৫০ টাকায় প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার এই বিশেষ আয়োজন উপভোগ করা যাবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করার অভিযোগে আলমাস সুপার শপকে 5 লাখ টাকা জরিমানা করেছে BSTI এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানী বসুন্ধরা শপিং মলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আলমাস সুপার শপ সহ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ সময় দোকানে থাকা পণ্যগুলো সঠিক কোম্পানি থেকে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। সরকারি রাজস্ব ফাঁকি দিতে অনেক প্রতিষ্ঠান লাগেজের মাধ্যমে বিভিন্ন পণ্য এসে বিক্রি করছে বলে জানানো হয়। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।